সকাল সকাল মামির ডাকে ঘুম ভাঙলো। বেহাল দশা আমার। ঘুমে চোখ সর্ষে ফুল দেখছি। কাল সারা রাত ঘুমাইনি। মামাতো বোন মাইশার বিয়ে, তাই নানা ধরনের দায়িত্ব পালন করতে করতে আমি শেষ। যখন তখন হসপিটাল থেকে ডাক আসতে পারে। আমি রাফি, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। ভার্সিটি অফ এখন, তাছাড়া বিয়ে বলে কথা। তাই এমনিতেই খুশির ঠেলায় নাচতে নাচতে আগে আগে মামার বাসায় চলে এসেছি। এখন বোঝো ঠেলা, কাজের চাপে অথবা কাজের নিচে পড়ে কখন যে ইতিহাসের মতো চাপা পড়ে যাব তার ঠিক নেই। চলুন কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। মামির ডাক থামছেই না। আমার মনে হয় সকালে মোরগও এতবার চেঁচায় না। কি আর করার, ঘুম ঘুম চোখে তাকালাম। তবে সামনে যে মামি আছে কিনা তাও বুঝতে পারছি না। ভাই, ঘুমের চাপে আমি মাতাল। দূর দূর পর্যন্ত খালি ঘুমকেই দেখতে পাচ্ছি আমি। হঠাৎ মামি আমার কাঁধ ধরে ঝাঁকি দিয়ে বলল, এই রাফি, বাবা মার একটু কলেজে যা না, রাইসাকে নিয়ে আয় একটু। দেখ না, বাসায় কত কাজ, কেউ সময় পাচ্ছে না। কি রে, শুনছিস আমার কথা? এই রাফি। নিজের মুখে নিজে একটা থাপ্পড় মারলাম কষে। মামি তো অবাক, ছেলেটা করে কি? আমি একটা কার্টুনের মতো চেহারা করে কুম্ফু স্টাইলে বললাম, মামি আমি তো আছি, আমি এখনই যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি আসছি, যাও। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাইসাকে ফোন করে বলে দেই যে রাফি আসছে তোকে নিতে, কেমন? হুম, বলো। আমি মানা করলেও যে তুমি বলবে আমি জানি। মামি চলে গেল। আমি এতক্ষণে নিজেকে আর আটকাতে পারলাম না। কে বলেছে ছেলে মানুষ কান্না করে না? এরে, আমার এখন চিল্লাইয়া কান্না করতে ইচ্ছে করছে। একটু ঘুমানোর টাইম নেই। রাইসারে আমি তোরে আজকে কি যে করব। ধ্যাত, কি আর করা, যেতে তো হবেই। যাই চলেন দেখি কই আছে মহারানী। কোন রকমে মুখে পানির ছটা মারলাম। গাটা একদম শিউরে উঠলো। চোখের পাতায় ঘুমগুলো আমার উপর অভিমান জমিয়েছে, বোঝাই যাচ্ছে। তবু নিজেকে সামলে একটা জামা গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। না জানি কখন আমি কিসের সাথে মেরে বসি। সে আজ যাই হোক, এখানে আমার কোনো দোষ নেই। ঘুমাতে পারলাম কই? যা হবার হবে আজ। জীবনটা বেদনার, তাই এই জীবনে আর কোনো ভয় নেই। যেখানে ঘুম নেই সেখানে ভয় কিসের? প্রায় 20 মিনিট পর আমি ওর কলেজের কাছে পৌঁছে গেলাম। কি দশা আমার! এখানে চারিপাশে রমণীর কমতি নেই, তবু আজ আমি যেন কাউকে চোখেই দেখছি না। এটা অন্যায়। পকেট থেকে ফোন বের করে রাইসাকে ফোন করার জন্য নাম্বার খুঁজতে লাগলাম। যাক বাবা, কঠিন কাহিনী। ঘুমের চোটে নাম্বারগুলো কেমন এলোমেলো দেখছি। এ শালা আমি পাগল হয়ে গেছি নাকি আমার চোখ মাতাল হয়ে গেছে বুঝতে পারছি না। কি আর করার, ঠাস করে মুখে আর একটা থাপ্পড় মেরে বসলাম। হ্যাঁ, এখন একটু ভালো দেখছি। পাশে দুইটা আপু ফুচকা খাচ্ছিল। আমার এই কর্ম দেখে একজনের তো গাল থেকে ফুচকাই পড়ে গেছে নিচে। হয়তো আমাকে পাগল ভেবেছে। যাই হোক, রাইসাকে কল করেছি, ধরছে না কেন? এই মেয়েটা আমার সাথে কি এখন নাটক শুরু করেছে নাকি? আবার ফোন দিলাম। যাক বাবা, এবার কেটেই দিল। এভাবে অনেকবার ফোন দিলাম, বারবার কেটে কেন দিচ্ছে? আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে। পেয়েছেটা কি? এরে, আমারে তো পাগল বানিয়ে ছাড়বে এই মেয়ে। না জানি কোন ছেলের সাথে আড্ডা মেরে বেড়াচ্ছে, আর আমাকে খালি খালি এখানে দাঁড় করিয়ে রেখেছে। এরে, আজকে আমি পাই এই পেতনিটাকে একদম বাঁশবাগানের মাথায় বসিয়ে রেখে আসবো। বিরক্ত হয়ে বলে উঠলাম, পেতনিটা কি করছে কে জানে, বারবার ফোন কেটে দিচ্ছে। নিশ্চয়ই বিএফ এর সাথে আড্ডা দিচ্ছে। এদিকে আমি বসে অনশন করছি, পারেও এই মেয়েটা। এ কথা বলতেই পাশ থেকে কে যেন আমার কলার ধরে বলল, কি বললি? চমকে উঠে দেখলাম, আরে এ তো রাইসা। আমি বুঝতে পারলাম না এভাবে কেন করছে। রাগ করার কথা আমার, সেখানে উল্টো রাগ দেখাচ্ছে এই পেতনি। হিসেবটা কেমন গোলমাল হলো না? আপনারাই বলুন, এটা কি ঠিক হলো? আমি বললাম, কিরে পেতনি, এটা কি করছিস? ওই তুই কি বললি? আমি অন্য ছেলেদের সাথে আড্ডা দিচ্ছি? তুই জানিস না আমার ওসব নেই? আর আমি যে সেই কখন এখানে এসে দাঁড়িয়ে আছি চোখের সামনে, সেদিকে তোর নজর নেই? অন্ধ হয়ে গেছিস নাকি? আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুই কল করে যাচ্ছিস? তাই সত্যি? রাইসা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে আমার কি দোষ? সব দোষ ঘুমের। ঘুম এতটাই বেগ দিয়েছে যে আমি রাইসাকে খেয়ালই করিনি। রাইসাকে বললাম, ঠিক আছে, খেয়াল করিনি, এতে এভাবে রিয়াক্ট করার কি আছে? কিন্তু কথা হচ্ছে, আমি তোর থেকে কিন্তু কি? কি মানে? ওই গাধি, আমি তোর সিনিয়র না? তুই আমাকে তুই তুই করে বলিস কেন? কতবার বলেছি রাইসা ভালো হয়ে যা, না হলে কানের 3 আঙ্গুলের নিচে এমন একটা দেব না, বিটিভির মতো ঝিরঝির করবি। আইসে, আমার থেকে মাত্র 2 বছরের বড় তুই। আর তাছাড়া দেখতে তো তোকে আমার থেকেও ছোট লাগে, পিচি পিচি লাগে তোকে, আবার বড় বড় কথা। দেখছেন তো কথাবার্তার কোয়ালিটি। এরে 2 বছর বলে মাত্র 2 বছর। পড়ালেখা শিখিয়ে কি গাধা মানুষ করছে আমার মামা? এর থেকে একটা গাধাকে পড়ালেখা শেখালে অন্তত মানুষ হতে পারতো। কিছু বলতেও পারছি না।
সবাই আশেপাশে আমাদের দিকেই তাকিয়ে আছে। শেষে আবার বেশি কিছু হলে পাবলিক ভাববে মেয়েটাকে ডিস্টার্ব করছি। এমনিতেই বাঙালিদের তুলনা হয় না। আমার ভাই কেলানি খাওয়ার শখ নেই। রাইসা আমার একটু কাছে এসে বলল, রাফি, এই আবার নাম ধরে ডাকছিস? চুপ, আগে বল তোর চোখ এত লাল কেন? রাফি, তুই নেশা করছিস না তো? রাফি, আমার হাতে কিন্তু মার্ডার হয়ে যাবে। তুই নেশা করেছিস রাফি, আমি সত্যিই তোকে মেরে ফেলবো। চুপ চুপ, ভাঙা রেডিও কথাকার। আমি কেন যে এখানে এসেছি? কেউ বিষ খা, আমি মরে যাই। এই ছাগলের 3 নম্বর বাচ্চাকে কেউ একটু চুপ থাকার জন্য বল, না হলে এখন কিন্তু কিছু একটা হয়ে যাবে। কি বলছিস আবল তাবল? রাফি, আমি সত্যিই রেগে গেছি। তুই কেন নেশা করেছিস আর আবল তাবলও বলছিস? নেশা করে বাইক নিয়ে কিভাবে আসলি? যদি কোনো দুর্ঘটনা হতো? রাইসা মা আমার, চুপ করো। এমনিতে ঘুমের কারণে মাথা ব্যথা করছে। কাল থেকে এখন পর্যন্ত ঘুমাতে পারিনি। এত কাজের চাপ, আর তুই এখানে কি সব নেশা নিয়ে পড়ে আছিস? তার মানে নেশা করিসনি, বেঁচে গেলি। তো ঘুম বাদ দিয়ে এখানে এসেছিস কেন? আপনার আম্মা জান আমাকে পাঠিয়েছে। আবার বলে কেন আসছিস? নাচতে এসেছি। দেখবি নাচবো আমি? রাইসা হিহি করে হেসে উঠল। আমি অবাক, এ মেয়ে হাসছে কেন? হাসির কি বললাম? তবে যাই বলেন, মেয়েদের হাসি বড় অদ্ভুত। অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তবে আমার ভেতর ওই রকম কিছুই নেই, কিন্তু পিচ্ছি মেয়ে একটা। রাইসা বলল, নাম? মানে বাইক থেকে নাম। কেন? দেখো আমি লেট করব না, বাসায় যাব, প্রচুর ঘুম পাচ্ছে। সেই জন্যই তো বলছি নাম। তোর যা অবস্থা তাতে গাড়ি চালালে উপরে পৌঁছে যাব। তাহলে বাইক কি ভূতে চালাবে? না, আমি চালাবো। কথাটা শুনে টাসকে খেয়ে এলাম। এই মাইয়া বলে কি? ঘুমের নেশায় কানেও কি বেশি বেশি শুনছি নাকি আমি? রাইসা বলল, কি হলো নাম? বোন আমার, চালাতে পারিস তুই? ঠাট্টা করার কি আছে? তোর থেকে বেটার পারি। আর হ্যাঁ, এইভাবে বোন বলে সবসময় ডাকবে না, ওকে? বোনকে বোন না ডেকে বউ ডাকবো নাকি? ডাকতে পারিস, মাইন্ড করব না। এরে নয়, আমি পাগল হয়ে যাব না হলে। তুই অলরেডি হয়ে গেছিস। বাসায় জানে নাকি? শর্ত খালি বক বক করে। সর। আমাকে জোর করে রাইসা পেছনে বসিয়ে দিল। আল্লাহ বাঁচিয়ে নাও আজকের মতো। আর জীবনে মনে থাকলে এই মাথা ব্যথাকে নিতে আসবো না। আমি চালালে কিছু হলেও হসপিটাল পর্যন্ত যেতে হতো। এখন তো দেখছি দুনিয়া ছেড়ে যাওয়ার প্ল্যান করেছে। রাইসা বলতে গেলে সুন্দরী, অনেক লম্বা, বলতে গেলে আমার সমান প্রায়। দেহের গড়ন মাশাআল্লাহ। যে কোনো ছেলে অনায়াসে ঠাস করে প্রেমে পড়ে যাবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবু আমার বোন, অন্য চিন্তা ভাবনা নেই বলতে গেলে। আমার মাইশাকে ছেলে পক্ষ দুবার আগে দেখতে এসেছিল, তবে এসে মাইশার বদলে রাইসাকে পছন্দ হয়ে গেছিল। তাই এবার ছেলে আসলে রাইসাকে সামনে আসতে দেইনি। যাই হোক, আমি পেছনে বসে আছি। রাইসা রেসের ঘোড়ার মতো বাইক নিয়ে ছুটে চলেছে। এই মেয়ে বাইক চালানো শিখলো কবে? 1 বছর আগে যখন এসেছিলাম তখন তো বাইকে উঠতেও ভয় পেত। কাহিনী বুঝলাম না। যাই হোক, আমার এদিকে ঘুমের চোটে চোখে লুডো খেলা দেখছি। নিজের অজান্তেই রাইসাকে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে একটু চোখ বুঝলাম। বোঝো ঠেলা। তৎক্ষণাৎ নিজেকে হাওয়াতে আবিষ্কার করলাম। দেখলাম আমি হাওয়াতে ফুটবলের মতো ভাসছি। আহা, কি ফিলিংস! হঠাৎ করে মাটিতে পড়ে কয়েকশো পোল্টি খেতে খেতে বাসার সামনেই চলে আসলাম। চারদিক থেকে সব লোকজন এসে তাড়াতাড়ি করে আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রাইসার কি অবস্থা বুঝলাম না, তবে আমার তো ঘুম পাচ্ছে। ভাই বিশ্বাস করেন, এবার হসপিটালে যে আমি আরামসে ঘুমাতে পারবো। জলদি নিয়ে চলে রে আমাকে। এবার আর কেউ আমাকে বিরক্ত করবে না। হে হে, অবশেষে আমি ঘুমাবো। এ তো ঈদের থেকেও বেশি খুশি লাগছে না আমার। হে 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 হে। তারপর আর কিছু মনে নেই আমার। রাইসা পুরো 1 দিন পর চোখ খুললো। এটা দেখে তো সবাই খুশি। অবশেষে রাইসা সুস্থ। হাতে আর পায়ে একটু চোট লেগেছে, তবে বেশি না। মাথায় একটু আঘাত লাগার কারণে এটা হয়েছে। তবে এখন চিন্তার কোনো কারণ নেই। রাইসার আম্মু বলল, মা আমার, এই দেখ, আমি তোর মা, চিনতে পারছিস? আম্মু, কেন চিনবো না? তুমি কি পাল্টে গেছো নাকি? এই, তোকে বাইক কে চালাতে বলেছিল? তোকে কিছু বললে কেন শুনিস না? আর যদি কিছু হয়ে যেত? 2 দিন পর মাইশার বিয়ে। এখন কি হতো যদি সিরিয়াস কিছু হতো? আল্লাহর কাছে শুক্রিয়া, সিরিয়াস কিছু হয়নি। আম্মু, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো? আপুর বিয়ের কত শপিং করব, কত মজা করব। ডাক্তার বলল তোকে এখনই বাসায় নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, আর আমিও তো বাইকটা পার্ক করব তখনই পড়েছি। তবে পড়ার তো কথা। এটা বলতেই
রাইসার মনে পড়ে গেল আমার কথা। রাইসা মনে মনে ভাবছে, তখন আমাকে কিভাবে জড়িয়ে ধরেছিল, আমার কি দোষ? এভাবে কেউ ধরে? আমার তো অনেক লজ্জা লাগছিল, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই গাধাটার। ধরবি ধরবি তাই বলে এইভাবে আমাকে বলতি যে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বাসায় এসে যত খুশি জড়িয়ে ধরতি, ছাগল কোথাকার। রাইসার বড় খালা জিজ্ঞাসা করলো, কিরে রাইসা, কি ভাবছিস? হুম, কি কি ভাবছিস ওভাবে? না না কিছু না, আমি ঠিক আছি। এই মাইশা, চল ওকে ধর একটু, বাসায় নিয়ে যাওয়াই ভালো। সবাই ওকে ধরে দাঁড় করিয়ে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রাইসা বলল, আম্মু রাফি কই? চুপ মনে হচ্ছে, তুমি একাই পড়েছো? রাফি কি সুপারম্যান নাকি যে কিছুই হয়নি? মানে রাফির কি হয়েছে? আম্মু কি হয়েছে ওর? কই ও? আমি ওর কাছে যাব। হঠাৎ করে রাইসা কান্না শুরু করে দিছে। বোঝো ঠেলা, হসপিটাল জুড়ে সবাই রাইসার দিকে তাকিয়ে আছে। সবাই এদিকে অবাক, আমাকে নিয়ে এভাবে করতে আগে কখনো দেখনি বাসার লোক। পাগলের মতো কান্না করে চলেছে। মাইশা বলল, রাইসা কি হচ্ছে এসব? পাগলামি করছিস কেন? আর এখানে আত্মীয় সহ বাসার সবাই আছে, একটু তো নিজেকে সামলা। এভাবে বাচ্চাদের মতো কান্না করছিস কেন? আমি কিছু জানি না, আমি রাফির কাছে যাব। ও কেমন আছে? কোথায় ও? ওর কিছু হয়নি তো? কি সব বলছিস তুই? কিচ্ছু হয়নি ওর। ও ঠিক সময় বাসায় চলে আসবে, চিন্তা করিস না। এখন বাচ্চাদের মতো না করে চল তো। না, আমি যাব না, এক পাও এখান থেকে নড়বো না। আগে আমি ওর কাছে যাব, ওর সাথে কথা বলবো, তারপর আমি যাব। না হলে আমি একটুও নড়বো না এখান থেকে। সবাই হতাশ। মেয়ের হলোটা কি? এরকম করছে যেন রাফি ওর বিয়ে করা বর। মানুষ বরের জন্য এমনটা করে না, যেমনটা রাইসা এমন করছে। এদিকে রাইসার ছোট খালা তো এসব দেখে অবাক। ওনার ছেলে ইরফানের জন্য রাইসাকে বউ বানানোর স্বপ্ন ওনার। ইরফানও রাইসাকে পছন্দ করে, কিন্তু এখানে এসব দেখে ওনার মাথা ঘুরছে। তবে নিজেকে বুঝিয়ে ভাবলো যে হয়তো দুজনের দুর্ঘটনা হয়েছে, তাই এমনটা করছে। এছাড়া কি আর হবে। উনি এসে বলল, রাইসা মা, চলো বাসায় যাই, রাফিও চলে আসবে। খালা আপনিও? আমি কি করে একা বাসায় যাই? আমার জন্য এইসব হলো, ওকে একবার দেখে যাই। আচ্ছা ঠিক আছে, সবাই বাসায় চলে যাও। মাইশা মা, রাইসাকে রাফির সাথে দেখা করে ওকে নিয়ে চলে আসিস বাসায়, ওকে? আচ্ছা ঠিক আছে খালা। রাইসার আম্মু মেয়ের চিন্তায় বলল, আমি আর মাইশা থাকছি, তোমরা সবাই চলে যাও। ওদিকে সব কাজ পড়ে আছে, ওই দিকটাও তো দেখতে হবে। যাও যাও। সবাই চলে গেল। রাইসা অনেক খুশি লাগছে। মাইশা বলল, কিরে, ছাগলের মতো হাসছিস কেন? আম্মু দেখেছো তোমার বড় মেয়ে আমাকে কি বলল? দুটোকেই এখন পেটাবো আমি। এটা হসপিটাল, এখানেও তোদের শয়তানি কমছে না। একে তো একজন মহান কাজ ঘটিয়ে ফেলেছে, আবার এখন পটাং পটাং কথা বলছে। কথা বলো না তো, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। চলো, আমাকে আমার রাফির কাছে নিয়ে চলো। মাইশা আর আম্মু দুজনেই যেন লাফিয়ে উঠল। রাইসার কথায় দুজনেই গাধার মতো মুখ করে বড় বড় চোখ করে রাইসার দিকে তাকালো। রাইসা নিজেও বুঝতে পেরেছে যে মুখ ফুসকে কি বলে ফেললাম। মনের কথা মুখে চলে এসেছে হঠাৎ করে। এখন কি করি? এদেরকে তো বোঝাতে গেলে বেঁকে বসবে। রাইসা বলল, কি এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন তোমরা? মনে হচ্ছে আমি উগান্ডা থেকে ডাউনলোড হয়ে এসেছি। রাইসা মাত্র কি বললি তুই? বুঝতে পারলাম না। এই যে নবাবের বেটি, দেখি এদিকে তাকান তো। আপনার মুখ থেকে কেবল যে কথাটি বেরিয়েছে, সেটি কি এমনি বেরিয়েছে, নাকি কথাটি মন থেকে বেরিয়েছে? কি আজব, আমি কি এমন বলেছি? আরে সাধারণ একটা কথা বলেছি। এই নিয়ে তোমরা দুজনে কি শুরু করলে? দূর, আমি নিজেই যাচ্ছি। বলো কোন রুমে আছে? এই যে কান খুলে শোনো, এইসব চিন্তা মাথা থেকে বের করে দাও, ওকে? থাপ্পড় খেয়ে বড়লোক হয়ে যাবি। অবশেষে রাইসাকে নিয়ে ওনারা আমার রুমে চলে এলো। আমি তো ঘুমে বিভোর, হাতে পায়ে একটু কেটে গেছে। তবে আমি আজকে আর বাসায় যেতে চাই না। বাসায় গেলে ঘুম হবে না, এখান থেকে একটু আরামসে ঘুমিয়ে যাওয়াই ভালো। সত্যি বলতে আমি একটু ঘুম প্রিয় মানুষ। আম্মু বলে আমি ঘুমালে যদি পৃথিবী ধ্বংস হয়েও যায়, আমি নাকি ঠিক পাবো না। অবশ্য আমি বুঝতে পারি না বিষয়টা। সবাই আমার ঘুম নিয়ে কেন এত ভাবে? ঘুমানোর স্বাধীনতাটাও কি আমার নেই? কি আর করার। আমাকে দেখে রাইসা খোঁড়াতে খোঁড়াতে দ্রুত এগিয়ে এসেছে। আমার পাশে বসে আমাকে দেখে চলেছে। আমি কোথায় কোথায় চোট পেয়েছি, হাত দিতে আমার চোটগুলো দেখে চলেছে।
আমি তো ঘুমে বিভোর। রাইসা আমাকে হালকা ডাক দিল। আমি তো শোনা দূরের কথা ফিলও করতে পারছি না। রাইসা এভাবে অনবরত ডেকে চলেছে আমাকে, কিন্তু আমি ঠিকই পাচ্ছি না। মাইশা বলল, কি করছিস? এইভাবে ডাকিস না, বেচারা ঘুমাচ্ছে। ঘুমাচ্ছ? আমি যে এইখানে এসে ডাকছি শুনছে না? ঘুমাচ্ছে ও, তাই শুনছে না। আমার কাছে মিথ্যা বলছো না তো তোমরা? ও উঠছে না কেন? সাড়া দিচ্ছে না কেন? রাইসা, রাইসা কুল, এমনটা কিছুই না। কি সব ভাবছিস? তো কি করব? উঠছে না কেন? রাইসার আম্মু মেয়ের এমন পাগলামি দেখে ভেবে পাচ্ছে না কি করবে। উনি এতটাও অবুঝ না যে মেয়ের মনের কথা জানতে পারবে না। মায়ের মন কখনো ভুল বোঝে না। উনি নিজের মাথায় হাত রেখে ভাবতে লাগলেন, মেয়েটা কি করে বসলো? আমি কখনো এমনটা ভাবিও নি। এভাবে মেয়েটা কাণ্ড ঘটিয়ে বসবে। উফ, কি যে করব এখন। ওর বিহেভ দেখে মনে হচ্ছে ও অনেক দূর চলে গেছে এই ব্যাপারে। রাফি কিভাবে ওর ব্যাপারে এটা জানতে হবে। যদি রাফিও একই ফিলিংস রাখে তাহলে না চাইতে ওদেরকে মেনে নিতে হবে। আর রাফি যদি কিছু না ভাবে তাহলে রাফিকে বুঝিয়ে রাইসার সাথে কথা বলাতে হবে। রাফি পারবে ওর মাঝে এই ফিলিংস সরাতে। হ্যাঁ, আগে রাফি বাসায় যাক, তারপর কথা বলছি। মামি মাইশাকে সাইডে ডাক দিল। মাইশা উঠে মামির কাছে গেল। মাইশা এসে বলল, আম্মু আম্মু, আমি রাইসার হাবভাব ভালো দেখছি না। দেখো না, হঠাৎ করেই কেমন পাগলামি শুরু করেছে। এসব দেখে যে কেউ ওদেরকে খারাপ নজরে দেখবে। আমিও তোকে সেটাই বলতে ডেকেছি। আমার এই পাগলি মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি? মাথা হেট করে দিল। তোর 2 দিন পর বিয়ে, বাসায় কত লোকজন। এখন এর মাঝে এসব করলে লোকে কি বলবে? মান সম্মান থাকবে? আম্মু ওকে বোঝাও। রাফি বলতে গেলে ভালো ছেলে, কিন্তু রাফি ওকে সেই নজরে দেখে না। আমি এটা খুব ভালো করেই জানি, রাফি ওকে বোনের মতো করেই দেখে। আমি সেটা বুঝতে পারছি, তবে আমি বা তুই বোঝালে ও কিছুতেই বুঝবে না। রাফিকে দিয়েই বোঝাতে হবে। আচ্ছা, আগে বাসায় যাক রাফি, তারপর ভাবছি বলবো। হ্যাঁ, তাই ঠিক হবে। ওই দেখো, দেখেছো কেমন রাফির কাছে বসে ওকে টর্চার করছে, ওর যত্ন করছে। এসব দেখলে যে কেউ উল্টাপাল্টা ভাববে। মাইশা, আমি আর ভাবতে পারছি না। আমি বাসায় যাচ্ছি, নিচে গাড়ি রাখা আছে, তুই ওকে নিয়ে বাসায় চলে আসিস। ওকে, তাহলে তুমিও যাও, আমি রাইসাকে নিয়ে আসছি। মামি চলে গেছে। তবে মাইশা চুপ করে দাঁড়িয়ে আছে রাইসার পেছনে। রাইসার পাগলামি দেখে চলেছে। একটু পর হঠাৎ করে রাইসাকে টান দিয়ে দাঁড় করালো মাইশা। রাইসা বলল, আপু কি হলো তোমার? এইভাবে আমাকে দাঁড় করালে কেন? কি হলো না বলছে, কি হচ্ছে? কি? এসব কি করছিস তুই? কি আবার? দেখছো না ও কেমন পড়ে আছে? বেচারা কত চোট পেয়েছে। সে আমরাও দেখতে পাচ্ছি, তাই বলে এত ক্লোজ হওয়ার কিছু হয়নি। আমি কই ক্লোজ হচ্ছি? সে আমি দেখতে পাচ্ছি। এসব মানুষ দেখে নিলে কি ভাববে তোর সম্পর্কে? আপু তুমিও না নেগেটিভ ভাবো কেন? আমি নেগেটিভ ভাবছি তাই না? রাইসা, তুই আমার আদরের বোন। দেখ, এসব বাদ দে। আমি চাই না লোকে তোকে বদনাম করুক। আপু আমি বুঝতে পারছি না এইখানে বদনামের কি আছে। রাইসা, রাফি তোর ভাই, ওকে? এটা মনে রাখবি সব সময়। হ্যাঁ, ও আমার ভাই। ভাই বলে কি ভালোবাসা যাবে না? আর ও আমার আপন ভাই না, ফুফাতো ভাই। রাইসা, চমকানোর কি আছে? আপু আমি কি ভালোবাসতে পারি না? আর হ্যাঁ, আমি ওকে সেই ছোট থেকে পছন্দ করি। রাইসা নিচের দিকে মাথা করে কান্না করে দিছে। কান্নার জন্য ওর কোথাও ভালো করে বোঝা যাচ্ছে না। রাইসার কান্না দেখে মাইশা বড় একটা নিঃশ্বাস নিল। ভাবলো, আম্মু ঠিক বলেছে। এখন আর মাইশাকে আমরা বোঝাতে পারবো না। ওর মনের ভেতর এই বিষয়টি অনেক গভীরভাবে চলেছে। রাফিকে দিয়েই এসব বোঝাতে হবে ওকে। তবে রাইসা অনেক জেদি, ভয় হচ্ছে কিছু করে না বসে। মাইশা আর রাইসার এই কথা কাটাকাটিতে এদিকে আমার স্বাদের ঘুমের 14টা বাজিয়ে দিয়েছে। কারো কান্নার আওয়াজে আমার স্বপ্নে থাকা পরীগুলো ফুরুত করে উড়ে চলে গেছে। চোখ দুটো খুলে পাশে তাকাতেই দেখলাম রাইসা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো ভ্যা ভ্যা করে কান্না করছে। আমি বিরক্তিকর ভাবে বললাম, রাইসা তুই অলিম্পিকে নাম দিস না কেন রে? কান্নার প্রতিযোগিতায় তোর ধারে কাছেও কেউ আসতে পারবে না, সবাই ভেসে চলে যাবে। ওরা দুজনে আমার কথা শুনে আমার দিকে তাকালো। রাইসা তো আমাকে উঠতে দেখে এক ঝাঁপে আমার গায়ের উপর। বলি, আমি মানুষ রে ভাই, কোনো সোফা না যে এভাবে লাফিয়ে লাফিয়ে পড়বি। হাড্ডি গুড্ডি সব মরমর করছে।
যেগুলো বাকি ছিল সেগুলো মনে হচ্ছে ভেঙে গেছে। মাইশা জলদি এসে রাইসাকে উঠিয়ে বলল, রাইসা এনাফ, কি করছিস এসব? সরি, ও উঠে গেছে। আমি খুশিতে নিজেকে আটকাতে পারিনি। ও উঠেছে সেটা আমিও দেখেছি। আমি কি ওর উপর ঝাঁপিয়ে পড়েছি? কবে বুঝ হবে তোর? আপু কাকে কি বোঝাচ্ছ? এই গাধাকে না বুঝিয়ে ওই যে দেয়াল আছে না, দেয়ালকে বোঝাও, দেখবে তাও শুনবে। একে বলা বেকার, জীবনটা ভাজা ভাজা করে দিছে আমার। হ্যাঁ, সব দোষ আমার। সবাই ভালো, আমিই খারাপ। আমারই সব দোষ। আমি তো মানুষ না, আমার তো মন নেই, আমার ফিলিংসের কোনো দাম নেই। আমি কে যে আমার কথা কেউ ভাববে? কেউ বুঝতেও চায় না আমাকে। লাগবে না কাউকে, আমি একা থাকতে পারবো। এই কথা বলে রাইসা কান্না করতে করতে বেরিয়ে গেল। মাইশা আর আমি তো অবাক, হলোটা কি আবার? ভাই ভেঙে চুরে পড়ে আছি আমি, আর রাগ দেখাচ্ছে ও। আমার সাথে কেন এমনটা হয়? হচ্ছেটা কি? আর এই ভেটকি মাছ কেন এভাবে কান্না করতে করতে গেল? কি হয়েছে? আমি কি ভুল কিছু বললাম? আমি মাইশা আপুকে বললাম, আপু হুম। আমি কি ভুল কিছু বলেছি? এভাবে কেন চলে গেল? রাফি ভাই, আমার ভয় হচ্ছে। আরে ভয় কিসের? বিয়ে তোমার আনন্দ করো, আনন্দ চির হবে খালি। আমি কালকে চলে আসছি, বুঝলে? ধুর, আমার কথা না, তাহলে? এই যে পাগলিটার ব্যাপার। ওকে নিয়ে আপু কিচ্ছু ভেবো না, ও ঠিক হয়ে যাবে। জানোই তো ও এমন, কখন কি করে বোঝাই যায় না, নিজেও বোঝে না। কিন্তু এবার ঘটনা অন্যরকম। ঘটনা মানে? কি আর বলবো, ভালোবাসার কেস। আমি তো ভাবতেই পারছি না। কথাটা শুনে আমি তো পৃথিবী কাঁপানো হাসিতে কাঁপিয়ে তুললাম হসপিটাল। ভালোবাসা, তাও আবার ওই বদের হাড্ডিটা, কি করে সম্ভব ভাই? হা হা হা। রাফি, হাসির কথা না। আপু আমার কাছে তো হাসির কথাই। কোন ছেলের কপাল পুড়ল গো? কার আবার? তোর? ও আমার? কি? কথাটা শুনে কারেন্টের শক খেলাম। বলে কি? শোয়া থেকে এক লাফে উঠে বসে পড়লাম, ভাঙা পা হাতে নিয়ে বললাম, আপু মজা করছো না আমার সাথে? আমি সিরিয়াস বলছি। আপু এটা কি করে? কই, আমি তো কখনো ওকে এসব বলিনি। তা আমি জানি, কিন্তু ও তোকে পছন্দ করে আগে থেকেই। আমারও আজকে জানতে পারলাম। এই অবস্থা দেখে ও পাগল হয়ে গেছে মনে হচ্ছিল। আম্মুও চিন্তাই শেষ। আপু আমি বাসায় যাচ্ছি, আর থাকছি না, আমার জীবন শেষ। কি আবোল তাবোল বলছিস? তুই কি বাচ্চা? আমি জানি না, এটা জানি যে এখানে থাকলে আমার গলায় ওই পেতনিকে নিশ্চয়ই ঝোলানো হবে, আর আমি সেটা চাই না। আপু আমি বাসায় যাব। চুপ, থাপ্পড় খাবি একটা। তুই আমার বিয়ে রেখে বাসায় যাবি মানে? তো কি করব বলো? আমার তো বুকে ব্যথা করছে, মনে হচ্ছে বুকের 23 নাম্বার হাড্ডিটা মট করে ভেঙে গেছে। রাফি, এখন তোকেই বোঝাতে হবে রাইসাকে, না হলে এই রোগ আরো বিশাল আকার হবে। শেষে এই রোগে তোকেও আক্রান্ত হতে হবে। তুই এখন পালিয়ে গেলেও এই রোগ তোর পিছু ছাড়বে না। ভয় দেখাচ্ছ কেন? আমি এখনো বাচ্চা ছেলে আপু, ঠিক মতো প্রেমও করতে পারিনি এখনো। আর তুমি বলছো আমি ওকে বোঝাবো? উল্টা ও আমাকে বুঝিয়ে যাবে। এই, তুই ছেলে মানুষ না, এভাবে মেয়েদের মতো ভয় পাস কেন? এখন রেস্ট নে, কাল সকালে গাড়ি আসবে তোকে নিতে, কেমন? আর হ্যাঁ, তোকে ওকে বোঝাতেই হবে, না হলে পরে তুই বিপদে পড়ে যাবি। পরে না, আমি অলরেডি গর্তে পড়ে গেছি। যাও তুমি বাসায় যাও, আমি তো শেষ। কালকে দেখা হচ্ছে আপু, আমি তো শেষ। কি অপরাধের শাস্তি রে এটা? সোজা বাঘের গলায় আমাকে বেঁধে রাখার প্ল্যান। আচ্ছা, আমি গেলাম, তুই রেস্ট নে। আর এখানে খাবার এনেছিলাম, খেয়ে নিস। রাতে বাসা থেকে আবার খাবার নিয়ে আসবো, কেমন? ঠিক আছে। রাতে মরিয়ম বেগম রান্না শেষে ডাইনিং এ সকলকে খাবার দিচ্ছে। রাইসার আব্বু বলল, রাইসা কই? তখন থেকে দেখছি না, খাবে না ও? পরে খাবে, এখন খেয়ে নাও তোমরা। ও মনে হয় রুমে আছে, ঘুমিয়েছে মনে হয়। এখন ঘুমাচ্ছে মানে? তোমরা খাও না, আমি আর ও খেয়ে নেব পরে। ভাই সাহেব, একটা কথা ছিল বলার। অনেকদিন ধরে ভাবছি বলবো, তবে বলাই হচ্ছে না। ও আচ্ছা, বলেন, সমস্যা নেই। আসলে মাইশার তো বিয়ে হয়েই যাচ্ছে, মাশাআল্লাহ। এখন তো বলতে অসুবিধা নেই। কি বলবি বল না। বুবু, আমি রাইসাকে ইরফানের জন্য ভাবছি। আপনাদের কি মত সেটা জানার ইচ্ছে এখন। বোঝো ঠেলা। এটা শুনে রাইসার বড় খালা মানে মরিয়ম বেগমের বড় বোন ঠাস করে বলে উঠল, আরে এভাবে কিভাবে? আমি আমার ছেলে নওশাদের জন্য আগে থেকেই ভেবে রেখেছি রাইসা মামনিকে। আর এটা আমি ভেবেছি মাইশার বিয়ের পরই বলবো। বুবু, আমি তো আগেই বললাম। দেখ আফসা,
আমি এটা অনেক আগেই ভেবে রেখেছি। ইরফান এমনিতেই ওকে আগে থেকে পছন্দ করে। নওশাদও পছন্দ করে রাইসাকে, আর ওদের দুজনকেই বেশ মানাবে। রাইসা খালাদের এমন কথা কাটাকাটি দেখে রাইসার আম্মু বলল, কি শুরু করলি তোরা? বাচ্চাদের মতো কেন এমন ভাবে ঝগড়া করছিস? রাইসা নাচতেছে এক ডালে, আর তোরা এমন ভাবে করছিস? আচ্ছা ভাইজান, আমি এখানে কি এমন ভুল কথা বললাম? আমার ছেলে ইরফান রাইসাকে অনেক আগে থেকে পছন্দ করে, আর ওদের দুজনকে মানাবেও বেশ। ছেলে আমার দেখতেও মাশাল্লাহ, এখানে খারাপের কি আছে? দেখ বোন, ইরফান এখনো পড়ালেখাই শেষ করেনি, আর নওশাদ তো জবও শুরু করেছে কয়েক মাস, আর ভালো জব করে। তাছাড়া আমাদের নিজেদেরও ব্যবসা আছে, কোনো কিছুর অভাবই তো নেই। রাইসা মামুনিকে আমরা আমাদের ঘরের মেয়েই মানি। আরে বুবু, এমনিতে ওদের বয়সের ডিফারেন্সটা তো দেখ। নওশাদের বয়স কত আর রাইসার বয়স কত? আচ্ছা, এখন এসব থাক, সবাই খেয়ে নি। আর রাইসা এখনো এতটা বড় হয়নি যে এখন ওর বিয়ের কথা ভাববো। আমার 2টি মাত্র মেয়ে, আর আমি চাই না রাইসা এখনই বিয়ে হোক। ও লেখাপড়া করবে, ওর স্বপ্ন পূরণ করবে। এখনই এসব নিয়ে আমার কোনো চিন্তা নেই। সবাই খাও জলদি, রাত কত হতে চলেছে। এইসব নিয়ে পরে কথা হবে। 2 দিন পর মাইশার বিয়ে, আর এখন সবাই পড়লে রাইসাকে নিয়ে। সবাই চুপ। তবে ওনারা 2 বোন একে অপরের উপর হালকা রেগে গেছে। যতই বোন হোক, নিজের ছেলের ব্যাপারে দুজনই একে। তাই রাগ করে বড় বোন খাওয়া রেখে উঠেই গেল। একটু পর মাইশার খাওয়া শেষ হলে ও উপরে রুমে চলে আসলো। মাইশা রুমে এসে দেখলো রাইসা বিছানায় বসে আছে, বালিশ কোলে করে, আর কান্নার চিকন আওয়াজ ভেসে আসছে ওর মুখ থেকে। সমানে ফুপিয়ে চলছে। মাইশা কাছে এসে বলল, রাইসা বোন আমার, কি হয়েছে তোর? এমন পাগলামি করছিস কেন? 2 দিন পর আমার বিয়ে, আমি চলে যাব, তোকে তখন সামলাবে কে? আপু, আমি কি এতটাই খারাপ? আমার ভালোবাসার কোনো দাম নেই? আমি কি ভালোবাসার যোগ্য নই? আহা, কি উল্টাপাল্টা ভাবছিস। আসলে রাফি তোকে ওই নজরে কখনোই দেখেনি। তুই শুধু শুধু এসব নিয়ে ভাবছিস। আর তোর এখন এসব নিয়ে ভাবার বয়স বল? রাফি দেখেনি তো কি হয়েছে? আমি তো দেখেছি। আমার ভালোবাসা তো কোনো ধোঁকা নেই, আর তোমরা সবাই আমার ভালোবাসাকে এইভাবে তুচ্ছ মনে করছো। আপু, আমি বলছি, আমি ওই বাদরকে না পেলে কিছু একটা করে বসবো। রাইসা, কি সব বলছিস? তুই এত সুন্দর দেখতে, ছেলের অভাব পড়েছে নাকি? তোর পেছনে 1000টা ছেলে লাইন দিয়ে পড়ে আছে, আর তুই কিনা রাফির পেছনে পড়ে আছিস, যে তোকে পাত্তাই দেয় না। ওদিকে একটু আগে কি কথা হচ্ছে জানিস? কি খবর? বড় খালা আর ছোট খালা ঝগড়া শুরু করে দিছে তোর জন্য। আমি আবার ওনাদের কোন পাকা ধানে মই দিলাম? সবাই আমাকে নিয়ে কেন পড়ে আছে? আমাকে নিয়ে কি হয়েছে আবার শুনি? নওশাদ ভাই আর ইফরান দুজন দুজনের ছেলের জন্য তোর হাত চালাচ্ছে। বাহ বাহ, কি কথা হলো এটা? আমি কি এখন আমার হাত কেটে 2 জনকে দিয়ে দেব? কি বলছিস সেগুলো? রাফি তোকে গাধা এমনি এমনি বলি না, আজ বুঝতে পারছি। তোর হাত মানে এটা মেন করি নাই, তাদের ছেলের জন্য তোকে বউ হিসেবে নিতে চাইছে। কথাটা শুনে রাইসা চমকে উঠল। আপু বলে কি? আমি আছি আমার জ্বালায়, ওদিকে আবার এই ঝামেলা কই থেকে ঢুকে পড়লো। খালারা তো আমাকে এখন সোজা মারার প্ল্যানে ব্যস্ত দেখছি। যাকে ভালোবাসি সেই গাধারাম তো কখনো বুঝতেই চায় না। আর এইদিকে ওনারা আমাকে নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে। আমিও এর শেষ দেখে ছাড়বো। আমার নাম ও রাইসা। কুত্তা হারামি আগে বাসায় আসুক, ওরে আমি বোঝাচ্ছি। তখন রাইসা বলল, আমি খালাদের সব বলে দিই, কেমন? মানে কি বলবি? এটাই যে আমি হনুমানকে পছন্দ করি। এটা বললে কি হবে? এখন বাসায় কত লোক, নানাজন নানা কথা বলবে, তোর কোনো মান সম্মান থাকবে? আমার বিয়েটা মিটে যাক, তারপর এসব নিয়ে আলোচনা করা যাবে। এর আগে যদি আব্বু যে কাউকে হ্যাঁ করে বসে, তাহলে আমার অবস্থার কি হবে? চিন্তা করিস না, আপু সাপ বলেছে এখন বিয়ে দেবে না তোকে। তোকে অনেক পড়ালেখা করাবে, তোর স্বপ্ন পূরণ করবে। ইয়ে হুয়া না বাত, আব্বু আমার সাপোর্টে আছে, আর কি লাগে? তোর সাথে কথা বলাই বেকার, থাক তুই, আমি গেলাম। এদিকে আমি তো অচেতন হয়ে শুটকি মাছের মতো ঝুলছি। মাইশা আপু কি শুনিয়ে গেল। আমার তো টেনশনে ফুলে ফেটে যাবার অবস্থা। মন চাচ্ছে বাসায় ভেগে যাই, কিন্তু ইচ্ছে হলেও পারছি না। আমার কপালে যে শনি মঙ্গল সব একসাথে ঘুরঘুর করছে তা আমি বুঝতে পারছি। বলির পাঠা যাকে বলে। সকালে 8টার দিকে নওশাদ চলে এসেছে। এছাড়াও আরো আত্মীয় স্বজন আসছে। নওশাদের মা নিজের ছেলেকে রুমে ডেকে বলল,
এতক্ষণে আসার সময় হলো তোর? মা, অফিস থেকে ছুটি না হলে আসবো কিভাবে? সে আমি কি করে বলবো? এদিকে তোর ভাগের জিনিস অন্যকে হাতিয়ে নেওয়ার প্ল্যানে ব্যস্ত। কি বলছো বুঝলাম না মা, একটু খুলে বলো। রাইসাকে আমি আমার ঘরের বউ হিসেবে দেখতে চাই। এটা কি বড় কোনো অপরাধ? এ কথা শুনে নওশাদ চুপ করে গেল। মনে মনে লজ্জা পেল খুব। মাথা চুলকাতে চুলকাতে বলল, মা, যেমনটা তুমি চাও আমি রাজি আছি। আমি জানি তুই ওকে পছন্দ করবি, দেখতে ভালো, ভালো ঘরের, কিন্তু মাঝখানে তোর ছোট খালা অন্য সুর বাজাচ্ছে। ছোট খালা আবার কি করলো? কি আর করবে, কাল রাতে ডিনারে বসে ইরফানের সাথে রাইসার বিয়ের কথা বলে উঠেছে। আরে ভাই, আমি তো এসব আগে ভেবে রেখেছি, তাই না? তারপরে কি বলে জানিস? বলে তোর আর রাইসার বয়সের তফাৎ নাকি অনেক। আমার তো ভীষণ রাগ হচ্ছিল। খালুরা কি বললো? কি আর বলবে, আমাদের কথা শুনে বললো রাইসাকে এখনই বিয়ে দেওয়ার কোনো প্ল্যান নেই, ওকে নাকি পড়াবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। খালুর তো আর কোনো সন্তান নেই, তাই এটা তো এমনিই হবে। আমার তাতে কিছু সমস্যা নেই, জানিস আমি ঠিক ভাইজানকে রাজি করে নিতাম, কিন্তু সবকিছুতে পানি ঢেলে দিল তোর ছোট খালা। আচ্ছা ঠিক আছে, এত টেনশন করার কিছু নেই। তারপরেও রাইসার মতো দেখতে হবে। খালু রাইসার মতের বাইরে কিছু করবে না, আমি জানি। এটা ঠিক বলছিস বাবা মা। আমি রাইসাকে আমার ঘরের বউ হিসেবে দেখতে চাই। রাইসা তোর সাথে খুব মানাবে। মা, এখনই এসব চিন্তা করো না, পরে দেখা যাবে। তুই রাইসার পাশে পাশেই থাকবি সব সময়, দেখবি তোদের মাঝে ভাব জমে যাবে। আমি ট্রাই করব। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নেই এখন। হ্যাঁ যা। রাইসার ছোট খালা নওশাদের আসার কথা শুনে দ্রুত নিজের রুমে চলে আসলো। নিজের স্ত্রীকে এভাবে ছুটে আসতে দেখে ফারুক সাহেব হাত থেকে বইটা নামিয়ে রেখে বলল, কি গো, এইভাবে আসলে যে? কি হয়েছে? কি আর হবে, তুমি যেমন তোমার ছেলেও তেমন। সবকিছু আমাকেই দেখতে হবে, আমাকেই ভাবতে হবে। আহা, কি হয়েছে বলবে তো? কি হবে, নওশাদ এসে হাজির আর তোমার ছেলের খোঁজ নেই। আসবে এখনই, এখনো তো বিয়ে হয়ে যাচ্ছে না। হ্যাঁ, অন্যের বিয়ের খবর রাখে না ঠিক আছে, কিন্তু নিজেরটা যে এবার জুটবে না সেদিকে কি খেয়াল আছে তার? কি বলছো এসব তুমি? এই, তোমার মাথায় কিছু ঢুকছে না? আমাদের ছেলে কি রাইসাকে পছন্দ করে না? হ্যাঁ করে। আর কালকে শুনতে পেল তো আমার বড় বোনের কথা। এখন ওর ছেলে এসেছে, রাইসাকে নিজের করতে তো লেগেই পড়বে। আর সেটা হলে আমাদের ছেলের কপালে ছাইও জুটবে না। ওদের বিয়েতে এসে শুধু নাচতেই হবে। এটা ঠিক বলছো তুমি, ওকে ফোন করো। ইরফান একটু আগে বাসায় এসেছে। ফ্রেশ হয়ে বসতেই ফোনটা বেজে উঠল। আম্মুর কল দেখে ফোনটা ধরে বলল, হ্যাঁ আম্মু বলো। ওই হারামজাদা, কই তুই? এই রে, আম্মুর কণ্ঠে কেমন বিদ্রোহের সুর মনে হচ্ছে। কি করলাম আবার? যাওয়ার আগে 1000 টাকা মেরে দিছি, সেটা আবার ধরে ফেলেনি তো? ইরফান ভয়ে ভয়ে বলল, কি হয়েছে মা? হবে কি, তোর কপাল পুড়েছে। কপাল? না না, আমি ঠিক আছি, আমার কপাল তো ঠিক আছে। গাধার বাচ্চা, কথা কি চাপিয়ে খাস? আম্মা কি বলো এসব? কি হয়েছে বলবে তো? জানিস কি হয়েছে? তোর বড় খালা ওনার ছেলের জন্য রাইসাকে পছন্দ করেছে। নওশাদ এসেছে এখানে, আমিও বলেছি তুই পছন্দ করিস ওকে। তুই বুঝতে পারছিস কি হচ্ছে? আম্মা, আমি এখনই রওনা হচ্ছি। এভাবে কেউ আমার ভালোবাসাকে নিতে পারবে না আম্মা। তোমার ছেলে আসছে। জলদি আয় গাধা কোথাকার। সকাল সকাল রাইসা উঠে মায়ের কাছে গেলে মরিয়ম বেগম বলল, কি ঘুম ভাঙছে? কি রান্না করো আম্মু? মাছের ভেটকি। ওয়াও, আমার তো হেভি ভালো লাগে। আচ্ছা আম্মু, রাফিকে আনতে যাবা না? আজকে তো আসার কথা। মরিয়ম বেগম মেয়ের দিকে তাকিয়ে বলল, এত চিন্তা কেন তোর? তোর বিয়ে করা বর নাকি ও? যা আম্মা, কি যে বলো না, আমার লজ্জা করে। রাইসা, এখান থেকে যা, না হলে খুন্তির বাড়ি দিয়ে একদম লজ্জাকে প্লেনে রেখে আসবো, যেন আর না আসে তোর কাছে। রাখছো কেন? আমি কি করছি? আবার বলে কি করছি? তুই যাবি নাকি আমি এখন মাছ ভাজা বাদ দিয়ে তোকে ভাজা শুরু করব? যাচ্ছি যাচ্ছি, এভাবে বলার কি আছে? রাইসা যখন যেতে যাবে অমনি সেখানে রাইসার বড় খালা শাহনাজ বেগম এসে বলল,
আরে মা, উঠে গেছো? বাহ, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ খালা। আচ্ছা শোন না, নওশাদ এসেছে, দেখা করেছিস? তাই? কই, জানি না তো। আরে ওই তো নওশাদ। এই নওশাদ, এদিকে আয়। হ্যাঁ, এদিকে আয়। নওশাদ আসলে রাইসা সালাম করলো। খালা বলল, দেখেছিস আমাদের রাইসা কত বড় হয়ে গেছে আর কত সুন্দরী। হ্যাঁ, আগে তো অনেক কিচ্ছি ছিল। কেমন আছো রাইসা? ভাইয়া, আপনি ভালো আছেন নাকি সেটা বলেন। আর আপনি বিয়ে করছেন না কেন? এভাবে চলতে গেলে পরে মেয়ে পাবেন না। এই কথা শুনে রাইসার আম্মু পাশ থেকে মনে মনে হেসে উঠল। ভাবছে, মেয়েটাও না মুখের উপর কথা বলে দেয়, কি যে করি একে নিয়ে। আর বুবুকেও বলি, রাইসা কখনোই নওশাদ বা ইরফানকে কাউকে পছন্দ করবে না। কেন যে বোঝে না এরা, কি আর করার। নিজের বোন, কি আর বলবো। তবে রাইসা এদের ছাড়বে না। যদি এসব জানতে পারে, আমাকেই ছাড়বে না। শাহনাজ বেগম বলল, আরে কি বলো, আমার ছেলে এখনো ইয়াং, শুধু পড়ালেখার চাপে এমনটা হয়েছে। তবে কি ভালো জব করে দেখেছো? হ্যাঁ, এখন জলদি বিয়েটাও করে নিন। আমার কত শখ আমি আপনার বিয়েতে আসব, মজা করব। আপনার তো এই বোনদের কথা মাথাতেই থাকে না। রাইসা, যা না, দুজনে কথা বল। যা, তোরা কথা বল। তখনই ওখানে ছোট খালা আফসা বেগম এসে হাজির। এভাবে রাইসা আর নওশাদকে দেখে ওনার তো ভেতরটা জ্বলে যাচ্ছে। তবে সেটা প্রকাশ না করে বলল, আরে রাইসা, কই যাও? এই তো হসপিটাল যাব ভাবছি। ও, রাফিকে আনতে? হ্যাঁ, বেচারা আমার জন্য এইসব হলো, তাই যেতে তো হবেই। ও আচ্ছা, শোনো, ইরফান আসছে, অনেকদিন পর আসছে। ওকে কিন্তু একটু এদিক ওদিক ঘোরাইও, ও তো তেমন চেনে না। আচ্ছা খালা, আচ্ছা রাতে আড্ডা হবে। এখন আমি যাই ভাইয়া, টাটা। বাই। রাইসা নিচে এসে গাড়ি করে চলে গেল হসপিটাল। রাইসার মা বলল, তোদের হলে এখন একটু হেল্প কর। কেন তোরা এভাবে হঠাৎ কথা কাটাকাটি শুরু করছিস? আমি শুরু করেছি? বুবুই তো শুরু করছে। আফসা, আমার দই দিবি না? আমি কি করেছি? তুই যা বলেছিস আমিও সেটাই বলেছি। এখন কথা হলো আমাদের ভাবনা মিলে গেছে তাই। তোরা নিজেও জানিস রাইসা কেমন মেয়ে। আর রাইসাকে আমি যতটা জানি, ও নওশাদকে আর ইরফানকে ভাইয়ের চোখেই দেখে। ও জীবনেও রাজি হবে না, আর ওর মতের বাইরে ওর বাবাও যাবে না। সে দেখা যাবে, তুই খালি নেগেটিভ বলিস। রাইসা আমার ঘরে, আসলে তোদের কোনো চিন্তা হবে না, আমার মেয়ের মতো থাকবে। আমার একটা মাত্র ছেলে ইরফান, কম কিসে? তাছাড়া দুজন সেম বয়সী। আচ্ছা থাম, রাইসার ব্যাপার তো, রাইসাকে বুঝে নিতে দে। রাইসা যদি দুজনের মধ্যে কাউকে পছন্দ করে তাহলে ভালো, আর না করলে তো কিছু করার নেই। এদিকে আমি শেষ। হসপিটালের খাবার আমার একদম ভালো লাগছে না। বাসা থেকে এখনো নিতে আসেনি কেন? চলে আসার কথা তো। দূর, ভালো লাগে না। ফোনটা নিয়ে দেখলাম, ও মা, আব্বু 20 বার ফোন করেছিল। এই রে গেছি আমি। ঘুমিয়ে থাকার কারণে ঠিক পাইনি। ঝাড়ুর বাড়ি কপালে আছে কনফার্ম। আমি দ্রুত ফোন ব্যাক করলাম। এখন মিষ্টি কথা ছাড়া কাজ হবে না, তাই ফোন ধরতেই আমি বললাম, সরি সরি সরি, আমি রিয়েলি সরি। ওই উল্লুক, মাথা ছাড়া গাধা একটা, এতবার ফোন করেছি, কই ছিলি? সরি মা, আমি একটু ঘুমিয়েছিলাম, সরি। দাঁড়া, আমরা আসছি তো, তোকে পেটানোর অভাব। এখন কি অবস্থা? জি ভালো। বাসায় যাব এখন। আচ্ছা, আমরা আসছি। তোর আব্বুর বিজনেস থেকে আসলো আজ, তাই আজই আসছি। ওকে, চলে আসো। আই এম ওয়েটিং, লাভ ইউ। ঠিক তখনই রাইসা দরজায় এসে হাজির। এভাবে আই লাভ ইউ আর কিস করা দেখে রাইসার পা থেকে যেন মাটি সরে গেছে। রাইসা রাগে লাল হয়ে গেছে, সাপের মতো ফোঁসফোঁস করছে রাগে। আমি ফোনটা রেখে মুচকি মুচকি হাসছি, যেটা দেখে রাইসা আরো রেগে গেছে। আমি হঠাৎ ফোঁসফোঁস শব্দে দরজার দিকে তাকাতেই রাইসার রাগ এখানে বসে অনুভব করতে পারছিলাম, যেন আমি কোনো আগুনের তাপ শরীরে অনুভব করছি। তবে ওর এই রাগার কারণ আমার অজানা। ইদানিং ওর হাবভাব আমার বোঝার বাইরেই থাকে। হুট করে মাইশা আপুর কথা মনে পড়ে গেল। রাইসা আমাকে পছন্দ করে। বুকের ভেতরে ধুক করে উঠল। নিতান্ত সুন্দরী মেয়ে যখন কোনো পুরুষের উপর ভালোবাসার দাবি নিয়ে বসে, তখন ওই পুরুষের হিতাহিত ভাবনা চিন্তা কমে যায়। ভাবনার বাসা বাঁধে ঘরে,
আমিও তার ব্যতিক্রম না। তবে কথা হলো ও আমার মামাতো বোন। আমি কি কখনো এমনটা চেয়েছি? না না, চাইনি বলতে আমি কখনো ওকে নিয়ে সেভাবে ভাবিনি, মাথাতেই আসেনি। তবে সবকিছু জানার পর কেমন জানি লাগছে। রাইসা আমার সামনে, এর আগে ওকে দেখলে হাসি ঠাট্টা মজা করতাম, কিন্তু কালকের পর থেকে আমি কেমন জানি হয়ে গেছি। ভাবনাগুলো ওকে দেখে কেমন হারিয়ে যাচ্ছে। কি যে হচ্ছে কে জানে। আপাতত এখন কি করব সেটাই বুঝতে পারছি না। আর ওকে কেন আসতে হবে এখন? এসব ভাবার মাঝেই রাইসার সামনে এসে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, কে ছিল এটা? রাফি, আমি জানতে চাইছি কে ছিল এটা? কোনটা? ন্যাকা। সব ছেলে এরকম, মনে মনে শয়তানি, কেবল যে আই লাভ ইউ তারপর কিস। সত্যি করে বল কে? আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে তোর মাথা খারাপের কি হলো? আমি যাকেই বলি একে তো আমার রাগার কথা, আর রাগ করছিস তুই। তোর জন্য দেখ তো কি হয়েছে, এখানে পড়ে আছি। এখানে আমার দোষ? গাধা কোথাকার, সব দোষ তোর, লুচ্চা বেডা। এই সাবধান, কি বলছিস আমাকে? আমি লুলু? এত বড় সাহস? ভুলে যাচ্ছিস আমি তোর সিনিয়র। কানের 3 আঙ্গুল নিচে দেবো একটা। এই যে এখন দে না দে। রাইসা আমার পাশে বসে আমার একদম কাছে ওর লাল মুখটা এনে এসব বলতে লাগলো। আচ্ছা, এর মুখটা লাল কেন হয়েছে? শুনেছি মেয়েরা রাগলে অথবা লজ্জা পেলে এমনটা হয়। বুঝতে পারছি না ও রেগে আছে না লজ্জা পেয়েছে। তবে এত কাছ থেকে রাইসাকে আমি এই প্রথম অনুভব করছি। আলাদা এক মায়া আছে এই লাল বর্ণের চেহারায়। আমি বুঝতে পারছি যে আমি দুর্বল হয়ে পড়ছি। না, এটা কি হচ্ছে? আমি কি ভাবছি এসব? ও আমার বোন, এসব ঠিক না। আমি আমতা করে বললাম, মুখ সরা। না, সরাবো না। মার আমাকে মারলে তোর ভালো লাগলে মার না। দেখ, ফাইজলামি করবি না, আমি তোর বড়। দূরে যা, দূরে। লুচ্চা কোথাকার, বাইরে আমাকে ওভাবে ধরার সময় কই ছিল তোর এসব লেকচার? তখন তো খুব জড়িয়ে ধরেছিলি। ওই কি বলিস? আমি তোকে কেন ধরতে যাব? বদনাম দিবি না আমাকে। আইসে আমার সাধু, প্রথমে জড়িয়ে ধরেছিলি, আমি কিছু মনে করিনি, কিন্তু আস্তে আস্তে আমাকে ওভাবে ক্লোজলি জাপটে নিয়েছিলি, আমি নিজেকে সামলাতে পারিনি। আর এটা কোনো মেয়ের জন্য সাধারণ ব্যাপার না, ওকে? তাই আমি ব্যালেন্স করতে পারিনি। এই কথা বলতেই ওর মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে, আর আমি ওর সামনে লজ্জায় গাধা বনে গেছি। তখন তো আমারও কিছু মনে ছিল না বা খেয়াল ছিল না। এত ঘুম আসছিল যে কিছুই বুঝতে পারিনি। সব দোষ এই ঘুমের। আমি বললাম, সরি, আমারই ভুল। বাবা, সরি বলতে পারিস? আজকে জানলাম। দেখো, আমার ভুল, তাই বলছি। আমি তখন ঘুমের কন্ট্রোলে ছিলাম, তাই বুঝতে পারিনি। কিন্তু এখন তুই আমার সাথে এসব বাচ্চামি করা বাদ দে, ওকে? বাচ্চামি মানে কি? মানে হলো, দেখ, আমি আর তুই এখন বড় হয়েছি, তাই না? সো আমাদের এখন একটু দূরত্ব রাখা উচিত। এইভাবে যখন তখন এত কাছে চলে আসিস যে ভালো দেখায় না। কার জন্য? কার জন্য মানে কি? মানে কার জন্য এসব বলছিস? ফোনের ওই মেয়েটার জন্য? দেখি ফোন দে, কল করো ওই মেয়ের কাছে, আমি কথা বলবো। না, পারবো না। তুই আমার পার্সোনাল ম্যাটারে নাক গলাবি না, আর কখন আমার এত কাছেও আসবি না, বুঝলি? আমার কথা শেষ হলে আমি আর চোখে রাইসার দিকে তাকালাম। বেচারির চোখে পানি টল টল করছে। এই মেয়েদের এক দোষ, কিছু হলে এদের চোখের পানি বাঁধ ভেঙে অপর পাশের মানসিককে আহত করতে ছুটে আসে। রাইসা ফুপিয়ে ফুপিয়ে কান্নাও শুরু করে দিয়েছে আর বলছে, না, বুঝবো না। আমি তোকে ভালোবাসি সেই ছোট থেকে। আমি গাড়ি চালানো শিখেছি তোর জন্য। আমি আগে ভয় পেতাম বাইক দেখে, কিন্তু তুই ভালোবাসিস বলে আমি এইটাও শিখে নিয়েছি। তুই রাতের আকাশ দেখতে ভালোবাসিস বলে আমি রাতকে ভালোবাসতে শুরু করেছি। তুই সুরমা পছন্দ করিস বলে আমি কাজলের পরিবর্তে চোখে সুরমা পড়তে শিখেছি। তোর সব পছন্দকে আমি নিজের করে নিয়েছি। আমার ভাবনার প্রতিটি ছন্দে তোকে নিয়ে বেঁচেছি। আর আমার ভালোবাসাকে এইভাবে ছুঁড়ে ফেলছিস? আমার ফিলিংস, আমার ভালোবাসা সব এতটাই মূল্যহীন? কি কমতি আছে আমার মাঝে? বল না, কি এমন নেই আমার মাঝে? চেহারা ভালো না, নাকি আমাকে ভালোবাসা যায় না? ফিগার পছন্দ না, নাকি আমি বাজারের কোনো 2 টাকার মেয়ে যে আমাকে ভালোবাসা অপরাধ? আমি হঠাৎ করে রাইসাকে একটা থাপ্পড় মেরে বসলাম। নিজেও জানি না কেন মারলাম। হঠাৎ করেই এভাবে ঘটে যাবে বুঝতে পারিনি। হ্যাঁ, ও আমার বোন। ওর মুখ থেকে এসব শুনে কেমন জানি রাগ উঠে গেল। হ্যাঁ, আমি ওকে কখনো ওভাবে ভালোবাসিনি, তবে এটা না
যে আমি এসব ভাববো ওর সম্পর্কে। আমি ওকে ওভাবেই দেখেছি, যেভাবে একজন বোনকে দেখে একটা ভাই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওর মুখে আমার হাতের ছাপ পড়ে গেছে। রাইসা ভীষণ ফর্সা বললেই চলে, যেন গায়ে একটু টোকা দিলেই রক্ত ঝরতে শুরু করবে। ওর ফোপানি দ্বিগুণ হয়ে গেছে, চোখ থেকে পানি যেন ঝর্ণার মতো ঝরে চলেছে। কি করব আমি বুঝতে পারছি না। একটা মেয়ে এভাবে সামনে বসে কান্না করছে, আমি দেখা ছাড়া যেন কিছুই করতে পারছি না। মাইশার কথা মাথায় ঘুরছে, যে করেই হোক ওকে বোঝাতে হবে। এভাবে চললে আসলেই রাইসা কিছু করে বসবে। রাইসা অনেক রাগী বললেও কম হবে, এর থেকেও বেশি। কেন জানি আমার সাথে ও কখনো রাগ দেখায় না, আমার কাছে আসলে একদম সুইট হয়ে যায়, একদম পাল্টে যায়। আমি ওর হাতটা ধরার চেষ্টা করলাম, তবে ও হাতটা ঝাড়ি মেরে সরিয়ে নিল। 2-3 বার এমন করার পর আমি বললাম, কান্না থামা। ও মাথা নাড়িয়ে না বলল। আমি বললাম, লোকজন এসে পড়বে, অন্য কিছু ভাববে, চুপ কর। আমি সরি, ভেরি সরি। আসলে তোর কথাগুলো আমি যেন কেমন মানতে পারিনি, তাই মাথা গরম হয়ে গেছিল। তুই একদম ফালতু কোনো বস্তু না যে আমি তোকে ওইভাবে বিবেচনা করব। তুই আমার বোন, তোর সম্পর্কে আমি অনেক ভালো ভাবি, বুঝতে পারছিস? সবাই তোকে কত ভালোবাসে জানিস না? রাইসা কান্নার সুরে বলল, তাহলে তুই কেন ভালোবাসিস না? সবাই পারলে তুই কেন পারবি না? আগে কান্না থামা। না, পারবো না। দেখ রাইসা, আমি সাফ বলে দেই, আমি তোকে বোনের নজরে দেখি আর দেখব, বুঝতে পেরেছিস? এটা ফাইনাল কথা তোর? হ্যাঁ। ওকে, ঠিক আছে। লিসেন, আজকের পর থেকে আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবি না, কথা বলবি না আমার সাথে। আমি মরে গেলেও আমার কাছে আসবি না তুই, আমাকে কখনো দেখিসও না, আমার আশেপাশেও আসবি না, না হলে আমি কিছু করে বসবো, মনে রাখিস। বাই, ভালো থাকিস। রাইসা উঠে চলে গেল। আমি বারবার ওকে থামতে বললেও থামিনি, উঠে চলে গেছে। আমি মাইশা আনুকে কল করলাম, 2 বার কল করার পর ধরলো। হ্যালো রাফি, বল কি হয়েছে? আপু ঝামেলা হয়ে গেছে। কি হলো আবার? রাইসা এখানে এসেছিল। ও কখন গেল আবার? একটু আগে। কি হয়েছে তা তো বল। আমি সবকিছু মাইশা আপুকে খুলে বললাম। আপু শুনে ঘাবড়ে গিয়ে বলল, রাফি কি করেছিস সেটা তুই জানিস আজ পর্যন্ত রায়কে কেউ থাপ্পড় তো দূরের কথা, টার্সও করেনি। বাসায় জানতে পারলে যুদ্ধ বেঁধে যাবে। আমি কি করতাম আপু? ও এসব কথা বলছিল, আমার মাথায় কাজ করছিল না, কি করব বুঝতে পারছি না। আমি জানি না এখন কি হবে। জানিস তো ও কি রাগী। হ্যাঁ, তাই জন্য চিন্তা করছি। ও বাসায় গেছে। আপু ওকে একটু সামলাও, আমি আসছি। কিভাবে আসবি? আমি গাড়ি পাঠাচ্ছি। না না, আমি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি, আমি ট্যাক্সি ডেকে নিয়েছি, আসছি আমি। ওকে, তুমি ওকে আগে সামলাও। আচ্ছা, আমি ট্রাই করছি। মাইশা দ্রুত ওর মায়ের কাছে চলে গেল। মাইশাকে এভাবে আসতে দেখে উনি বলল, কি রে, কি হলো? এভাবে দৌড়ে বেড়াচ্ছিস কেন? এই কফিটা তোর আব্বু আর খালুকে দিয়ে আয়, দেখ ছাদে আছে। ধর, রাখো তো, আমি কাউকে দিয়ে পাঠিয়ে দেব। তুমি আগে কথা শোনো। কি হয়েছে? এমন করছিস কেন? আম্মু ঝামেলা হয়েছে, রাইসা হসপিটালে গেছিল। জানি, বলেই গেছে। কি করব, আমার কথা শোনেও? আরে ওখানে রাইসা রাফিকে বিভিন্ন কথা বলেছে। কি বলছে? মাইশা সব খুলে বলল মামিকে। উনি তো অবাক, বলল, রাফি এটা করেছে? হ্যাঁ, ঠিক করেছে। মেয়েটা দিন দিন পাগলামির সীমা পার করে যাচ্ছিল, এটাই ভালো হয়েছে। আমি আর রাফিকে কোনো দোষ দিব না। মাইশা, এ কথা তোর বাপকে যেন বলিস না, না হলে আবার ওনাদের ভাই বোনের মাঝে ঝামেলা হয়ে যাবে। জানিস তো তোর আব্বু রাইসাকে কত ভালোবাসে। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু এখন এর থেকেও বড় সমস্যা হলো রাইসাকে কে কন্ট্রোল করবে? ও তো এখন আগুনের মতো হয়ে আছে। ওকে, এদিকে একটু দেখ তুই, মেয়েটাকে নিয়ে আমি সত্যি পারি না। এদিকে ইরফান এসে হাজির। রাইসার ছোট খালা মানে ইরফানের আম্মু ছেলেকে নিয়ে রুমে চলে গেলেন। ইরফান বলল, এই তো মা, আমি চলে এসেছি। এখন তো আসবে, বলি তোর নিজের ব্যাপারে কোনো চিন্তা নেই, তোরা আমাদের সাথে আসা উচিত ছিল। আমি তো এসেই গেছি। আম্মু, তুমি ভাবো রাইসা কখনো নওশাদ ভাইকে পছন্দ করবে? কখনোই না। ও কত বড় আমাদের থেকে, তুমিও না কিছুই ভাবো না। সেই যাই হোক, কি হয় কখন বলা যায় না।
শোন, রাইসার সাথে সাথে থাকবি, ওকে? পাশে পাশে থাকবি। আম্মু, আমি বুঝে নেব, চিন্তা করো না। আমরা কত একসাথে খেলছি। গাধা, সেটা ছোটবেলা ছিল, এখন আর ওই পুতুল খেলার বয়স নেই, বুঝেছিস? হুম। রাইসা বাসায় এসে গাড়ি রেখে সোজা নিজের রুমে চলে এসেছে। রাগে যেন শরীর থেকে আগুন বের হচ্ছে। মাইশা পেছন পেছন রুমে চলে এসেছে। রাইসা মাইশাকে বলল, আপু, আমাকে একা থাকতে দে একটু। রাইসা বোন আমার, মাথা ঠান্ডা কর। আমার ভীষণ রাগ হচ্ছে আপু, আমি একা থাকবো। রাইসার চিল্লানি শুনে বাসার সবাই দৌড়ে চলে আসলো। মাইশা বুঝে গেল আজ আর রাইসাকে শান্ত করা আমার পক্ষে সম্ভব না। মাইশা বাইরে চলে আসলো। দরজা হালকা আটকে দিয়ে মাইশা বাইরে চলে এলো। বাইরে সবাই দাঁড়িয়ে আছে। মান্নান সাহেব এসে বলল, কি হয়েছে রাইসার? আপু রাইসা রেগে আছে। আরে রাইসা তো রাফিকে আনতে গেছিল, তাহলে কি হলো আবার? রাফির সাথে ঝগড়া হয়েছে, তাই এমনটা করছে। এই দুইটা ছেলে মেয়ে সেই ছোট থেকে শুরু করেছে, আজ পর্যন্ত থামলো না। মনে হয় এরা বড়ই হয়নি। এখন ওর রাগ কে থামাবে? রাইসার দরজা খোলা, তবে ওর রুমে যাওয়ার মতো সাহস কারো নেই। সবাই জানে রাইসা রেগে গেলে কারো কথাই শোনে না, আর ওর রুমে এমনিতেই কাউকে ঢুকতেও দেয় না। বলতে গেলে ওর পারমিশন ছাড়া কেউ ওর রুমে ঢোকার সাহস করে না। ছোট থেকে রাইসা এমনই, একা থাকতে একটু ভালোবাসে। ওর নেচারটাই এমন। এটা দেখে বড় খালা মনে মনে ভাবছে, এটাই সুযোগ। নওশাদ, রাইসার রাগ ভাঙাতে পারলেই কেল্লা ফাতে। সবাইকে বোঝানো যাবে আমার ছেলেই রাইসাকে একমাত্র কন্ট্রোল করতে পারে, আর ওকে মানাতেও পারে। পাশে থাকা রাইসার ছোট খালাও মনে মনে এসবই ভাবছে। কিন্তু ছোট খালা আফসা বেগমের কিছু বলার আগেই বড় খালা বলল, ভাইজান, নওশাদ কি বলে দেখেন, রাইসার রাগ দেখবেন সব উড়িয়ে দেবে। আরে বুবু, আমার মেয়েকে জানিস না, শেষে রাগের মাথায় নওশাদকেই কিছু বলে বসবে। দেখ না, নওশাদ আমার ছেলে, বুঝলি? এই নওশাদ, বাবা, রাইসার রাগ দূর করতে পারবি না? জি, চেষ্টা তো করতেই পারি। রাইসার আম্মু মনে মনে ভাবছে, এরা এভাবে মানবে না, রাইসার কাছে থাপ্পড় না খেয়ে বসে। আমার কি, নিজেরাই যখন কিছু বুঝতে চাইছে না, আমার মনে হয় এরপর আমার ছোট বোনও ইরফানের কথা বলবে। কি আর করার, দেখি কি অবস্থা হয়। রাইসার আব্বু জানে কি হবে, তাই কিছু না বলে উনি বলল, আমি গেলাম, কারণ আমি জানি কি হবে। আমার মেয়েকে এখানে কেউ এখন শান্ত করতে পারবে না, আমি জানি। দেখো ট্রাই করে। আমি গেলাম। নওশাদ, যা না, আমি জানি তুই পারবি। রাইসার ছোট খালা মনে মনে রেগে আছে। ভাবছে, বড়বাবু না বললে আমি ইরফানের কথা বলতাম। ইরফানকে সবার সামনে এটা প্রমাণ করার সুযোগ মিলত যে রাইসার জন্য ইরফান কতটা পারফেক্ট। নওশাদ যেন ফেল হয়ে যায়। রাইসা মা, নওশাদকে এমন টাইট দিও যে আর যেন পিছে না পড়ে। নওশাদ ভেতরে চলে আসলো। রাইসা আর চোখে তাকিয়ে দেখলো নওশাদ ভাই এসেছে। এমনিতেই মেজাজ স্টপে, আর এখানে এখন উনি কেন এসেছে? আর আমার রুমে এইভাবে আসার পারমিশন কে দিছে? নিশ্চয়ই খালাদের কাজ এটা। নওশাদ রাইসাকে দেখে একটু ভয় পেয়ে গেছে, কারণ রাইসাকে রেগে থাকতে এই প্রথম দেখছে না নওশাদ। আর এখন তো রাইসা অনেক বড় হয়ে গেছে, তাই ওর রাগের অ্যাকশনটাও বড়। আর এখনও ছোট নেই, ম্যাচিওর হয়ে গেছে, তাই ওকে ছোটদের মতো বোঝানো যাবে না। কি যে করি। রাইসা নওশাদের দিকে তাকিয়ে কঠিন সুরে বলল, ভাইয়া, আমাকে একা থাকতে দিন, চলে যান এখান থেকে। কথাটা শান্ত হলেও নওশাদ বুঝে গেছে এই কথার ভেতর কতটা রাগ ভরে আছে। সামনে থেকে না শুনলে কেউ বুঝতেই পারবে না। নওশাদের মুখ থেকে কথা বের হচ্ছে না, কি বলবে বুঝতে পারছে না। ওর চেহারার রাগ নওশাদকে আর কিছু বলার সুযোগ দিল না। নওশাদ কিছু না বলে বাইরে চলে আসলো। বাইরে আসতেই শাহনাজ বেগম ছেলেকে বলল, কিরে বাবা, রাইসার রাগ কমলো? না, মা অনেক রেগে আছে। আমি আর কিছু বলিনি, আসলে অনেক রেগে আছে ও। আমি আগেই বলেছি, আমার কথা তো শুনিসনি তোরা। জানি এখন ছোট বাবু বলবি ইরফানকে যেতে। ইরফান যা দেখ, তুই পারিস কিনা। তাকিয়ে আছিস কেন? যা। ইরফান যা, আবার দাঁড়িয়ে থাকে। ইরফান এই কথা শুনতেই ভো করে ঢুকে গেল ভেতরে। এসেই দেখলো রাইসা বসে আছে খাটে। রাগের কারণে যে রাইসার নিঃশ্বাসটাও ঘরের মাঝে বেজে চলেছে তাও শোনা যাচ্ছে। ইরফানকে আবার আসতে দেখে রাইসা চিল্লিয়ে বলল,
ইরফান এখান থেকে যা, না হলে তোর গাল এখন আমি লাল করে ফেলবো মেরে। আমার রুমে আসতে কে বলেছে তোদের? আমি বলেছি? কি শুরু করেছিস তোরা? বাইরে থেকে এসব শুনে সবাই যে যার মতো এক এক দিকে চলে গেছে। বেচারা ইরফান এক লাফে দরজার বাইরে এসে হাজির। এমন ডেঞ্জারাস চেহারা আগে কখনো দেখেনি ইরফান। আর একটু থাকতে নির্ঘাত মেরে দিত। না বাবা, আমি এখন যাচ্ছি না। আগে রাগ ঠান্ডা হোক, তারপর কথা বলা যাবে। তার আগে আমি আর যাচ্ছি না। শেষে পেতনির মতো আমার ঘাড়ে চেপে ঘাড়টাই না মটকাই দেয়। আচ্ছা, সবাই গেল কোথায়? এখানেই তো সবাই ছিল। কি হলো এটা? আমাকে ফেলে হঠাৎ চলে গেল কেন? আমাকে বাঘের খাঁচায় রেখে সবাই পালিয়েছে। কি ডেঞ্জারাস মানুষ রে সবাই। রাইসা এখনো ফুপিয়ে চলেছে, রাগ হচ্ছে ভীষণ। কুত্তা কোথাকার! আমাকে ভালোবাসবে না, আমাকে ভালোবাসা যায় না। আমি কি ভালোবাসার যোগ্য না? দেখে নেব ওই লুচ্চা রাফিকে। আমাকে ভালোবাসবি না আবার? তুই বাসবি, তোর ঘাড় বাসবে। কুত্তা, হাতি, বনমোরগ, গন্ডার কোথাকার, শয়তানের খালাতো ভাই কোথাকার। আমার উপর রাগ দেখায়, আমিও দেখে নিব। কামড় দিয়ে মাংস সব তুলে নেব। আসুক না কাছে একবার, আসুক একবার। আবার ফোনে প্রপোজ করছে। কি দরদ! ওই পেতনিকে আমি তো মেরে ফেলবো। চাটনি বানিয়ে ফুচকার সাথে গিলে নেব। হাতে পাই একবার, ওর জীবন আমি ভাজা ভাজা করে খেয়ে ফেলবো। আমাকে চেনে না। আমার ভালোবাসার উপর নজর দেওয়া, একেবারে চোখ দুটো তুলে নেব। তারপর ওই চোখ দিয়ে আমি হকি স্টিক খেলবো। বচ্চা থারামি উগান্ডার ছাগল কোথাকার। কিছুক্ষণ পর আমিও বাসায় চলে আসলাম। বাসায় ডেকোরেটিং এর কাজ তো জোরে সোরে চলছে, কিন্তু কথা হলো বাসার সবাই কই? আব্বু আম্মু আসতে দেরি হবে, রাত তো হবেই। কিরে বাবা, মানুষজন কই? হঠাৎ আমি কার সাথে যেন ধাক্কা খেলাম। সামনে ইরফানকে দেখে অবাক। আরে এ আসলো কখন? আমি বললাম, ইরফান কখন আসলে? আসছি সকালে। তোমার অবস্থা কি এখন? কেমন? বাসার সবাই তো তোমাকে নিয়ে কথা বলছিল। এখন ভালো, হালকা চোট লেগেছিল। রাইসা তো আমাকে দিনে তারা দেখিয়ে দিয়েছিল। আরে আসল কথা, তোমাকে নিয়ে ঝগড়া হয়েছে। বাসায় এসে রুমে ঢুকছে, অনেক রেগে আছে, কেউ শান্ত করতে পারেনি। ঘটনা কি? আরে ফালতু ঝামেলা, একটু থেকে একটুতেই রেগে যায়। তুমি তো জানোই কেমনও। কিছু করেনি তো? না, করেনি। তবে কি হবে কে জানে। কারো তো রুমে ঢোকার সাহস নেই। মনে হচ্ছিল দেশের প্রেসিডেন্টের রুম, নো পারমিশন। আচ্ছা, সে দেখা যাবে। থাকুক এখন। নওশাদ ভাই আসছে বলে? হ্যাঁ দেখলাম, মনে হয় বাইরে গেছে একটু কাজে। ও আচ্ছা, আমি একটু মাইশা আপুর সাথে দেখা করে আসি। আচ্ছা। আমি উপরে মাইশা আপুর রুমে। মাইশা আপু ফোনে নিজের হবু বরের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। আমি চুপি চুপি পেছনে গেলাম। আমাকে খেয়ালই করেনি। বাবা, কি প্রেম! আমার কপালে এমন মুহূর্ত কবে যে জুটবে। আমি হালকা কেশে উঠলাম। মাইশা আপু লাফিয়ে উঠল। ফোনটা দ্রুত কেটে আমার দিকে তাকালো, একটু রাগী দৃষ্টিতে। আমি মুচকি হাসলাম। আপু বলল, শয়তান একটা, এটা কি হলো? তুই কখন আসলি? যখন থেকে তুমি রোমান্টিক হয়ে ওনার সাথে ইয়ে করছিলে। হ্যাঁ আপু, এখন তো আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। কি রোমান্টিক এসব! হারামজাদা, লুকিয়ে কথা শোনা দেখাচ্ছি তোকে। আচ্ছা ওয়েট, সরি, আমি তো কথা বলতে এসেছিলাম। এসে দেখি কে বলছিলে তুমি? এখন তোর অবস্থা ভালো তো? দেখি তো চোটটা। আরে ভালো হয়ে গেছে, হালকা চোট লেগেছিল। এখন বলো, বাসায় কি সবকিছু জেনে গেছে নাকি? আরে না, আমি শুধু ঘটনাটা আম্মুকে বলেছি, আর কেউ জানে না। সবাই জানে তোর সাথে ঝগড়া হয়েছে। আগে যেমন হয়, এখন না জানি রাইসা কি করে। ওকে তো মানাতেও পারছে না। কি যে করি। আমারই ভুল, ওকে তখন মারা উচিত হয়নি। কিন্তু আপু তখন ওর কথাগুলো এত নেগেটিভ ছিল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ভাবো যে ওকে সবাই কত ভালোবাসে, আর ও কি না নিজেকে বাজারের মেয়েদের সাথে তুলনা করছে। কেমন লাগে বলো? আমি জানি, আসলে ও এখনো বাচ্চাদের মতো, মন থেকে এখনো ছোটই আছে। ভালোবাসার রিজেকশন নিতে পারছে না। আমি আসলেই জানি না ও সত্যিই কি তোকে পছন্দ করে কিনা। রাফি, আসলে তুই কি ভাবিস? আপু, আমাকে তুমি চেনো না, আমার সব বিষয়ে তো জানো। আমি আসলে রাইসাকে নিয়ে কখনো এইভাবে ভাবিনি। আমি বোনের নজরেই দেখেছি। কি আর করার। আমি আসলেই জানি না আমি যাবার পর ওর কি হবে, কে ওকে সামলাবে। আমার খুব টেনশন হচ্ছে। চিন্তা করো না, এখন বড় হয়েছে ও, নিজেকে সামলে নেওয়ার মতো অ্যাবিলিটি এখন ওকে নিজের মাঝে আনতে হবে। সারা জীবন অন্য